সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পড়ব মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড। প্রথম পড়ব মাইটোকন্ড্রিয়া। যে অঙ্গাণু কোষে শক্তি করে তাকে মাইটোকন্ড্রিয়া বলে। যে অঙ্গাণু কোষে শক্তি সরবরাহ করে তাকে মাইটোকন্ড্রিয়া বলে। মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস নামে পরিচিত, মানে এইখানের মধ্যে শক্তি উৎপন্ন হয়। আর এটি সর্বপ্রথম আবিষ্কার করেন কলিকার বিজ্ঞানী। কলিকার প্রথমে আবিষ্কার করেন এবং মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন বিজ্ঞানী কার্ল বেন্দা। এর নামকরণ করেন। এর উৎপত্তি হয় সাধারণত বিভাজনের মাধ্যমে, মানে একটি মাইটোকন্ড্রিয়া বিভাজিত হয়ে অন্য আরেকটি মাইটোকন্ড্রিয়া তৈরি করতে পারে। যেহেতু মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ আরএনএ সব কিছুই উপস্থিত থাকে, যার কারণে এটা বিভাজনের মাধ্যমে উৎপত্তি এবং সংখ্যাবৃদ্ধিও করতে পারে। প্রতিটি কোষে গড়ে মাইটোকন্ড্রিয়া থাকে প্রায় 300 থেকে 400টি। আবার বলছি, প্রতিটি কোষে মাইটোকন্ড্রিয়া থাকে গড়ে প্রায় 300 থেকে 400টি। এবার দেখি আমরা ভৌত গঠন একটু দেখি। মাইটোকন্ড্রিয়ার যদি আমি দেখি, প্রথমে সবার বাইরে দুইটা আবরণী দেখব আমরা। আবরণী একটা হচ্ছে বহি আবরণী বা বহিপর্দা, আর একটা হচ্ছে অন্ত আবরণী বা অন্তঃপর্দা। ঠিক আছে? এবং বহি আবরণী এবং অন্তঃপর্দা, বহিঃপর্দা এবং অন্তঃপর্দার মাঝখানে যে আবরণ তাকে বলে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। এখানের মধ্যে কি দেখা যায়? এখানের মধ্যে ছোট ছোট রাইবোজোম দেখা যায়। ছোট এখানে আঙ্গুলের মতো যে অভিক্ষেপ দেখা যায় তাকে বলা হয় ক্রিস্টি। এই যে এখানে যে আমি আবরণটা দেখছি এটার নাম হচ্ছে অন্তর্জিল্য আবরণ, এবং আঙ্গুলের মতো যে অভিক্ষেপ দেখা যায় তাকে বলা হয় ক্রিস্টি। এবং এখানে ডিএনএ দেখা যায়, আরএনএ দেখা যাবে, এটিপি সিনথেসিস দেখা যাবে, এবং রাইবোজোমও দেখা যায়। রাইবোজোমগুলো সাধারণত 50S ধরনের হয়। তাহলে আমরা কি পেলাম? মাইটোকন্ড্রিয়ার মধ্যে আবরণী পেলাম, প্রকোষ্ঠ পেলাম, একটা বহিঃপ্রকোষ্ঠ অন্তঃপ্রকোষ্ঠ আবরণী দুইটা, অন্তঃপর্দা বহিঃপর্দা, এবং আঙ্গুলের মতো অভিক্ষেপ যেগুলো থাকে সেগুলো হচ্ছে ক্রিস্টি। এবং ক্রিস্টি গায়ে ছোট ছোট বিন্দুযুক্ত কতগুলো দানাদার বস্তু থাকে তাকে বলা হয় অক্সিজোম, এবং এটিপি সিনথেসিস থাকে, আরএনএ থাকে, ডিএনএ থাকে। এবং আমরা একটু এখন দেখি মাইটোকন্ড্রিয়ার আবরণী লিপোপ্রোটিন বাইলেয়ার দ্বারা আবৃত। প্রোটিন মানে কি হচ্ছে লিপিড ও প্রোটিন, লিপিড প্লাস প্রোটিন দ্বারা এর আবরণী গঠিত। বাইলেয়ার মানে হচ্ছে দুইটা লেয়ার, একটা হচ্ছে আমি বলেছি বহিঃপর্দা এবং অন্তঃপর্দা। প্রকোষ্ঠ, এর প্রকোষ্ঠ দুইটি, একটা হচ্ছে আমি বলেছি আগে, একটা হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ এবং একটা হচ্ছে কি অন্তঃপ্রকোষ্ঠ। অভ্যন্তরে যে ভাঁজ করা একটা প্রকোষ্ঠ হয়েছে এটার নাম হয়েছে কি অন্তঃপ্রকোষ্ঠ, ভাঁজ করা একটা অংশ। আবার অন্তঃপ্রকোষ্ঠ ছাড়াও অন্তঃপ্রকোষ্ঠ থেকে বাইরে একটা প্রকোষ্ঠ আছে, সেটার নাম হচ্ছে কি বহিঃপ্রকোষ্ঠ। এই যে আমি দেখছি এখানে, এই যে এটা হচ্ছে দুইটা আমি আবরণী দেখলাম, একটা হচ্ছে বাইরের দিকে, হ্যাঁ, বহিঃপ্রকোষ্ঠের, হ্যাঁ। আবার ভেতরে এই আবরণী থেকে যে ভাঁজ করা অংশ থেকে একদম পুরো অংশটা, এটা হচ্ছে কি অন্তঃপ্রকোষ্ঠ, যেখানে অন্তঃপ্রকোষ্ঠের মধ্যে বিভিন্ন অন্যান্য ভাঁজ করা অংশ থেকে অন্যান্য যত ধরনের উপাদান রয়েছে সেগুলো দেখা যায়। তাহলে আমরা দেখলাম এখানে বহিঃপ্রকোষ্ঠ কোনটা এবং কি অন্তঃপ্রকোষ্ঠ কোনটা। আশা করি বুঝতে পেরেছি জিনিসটা। এই বহিঃপ্রকোষ্ঠ এবং অন্তঃপ্রকোষ্ঠ মধ্যে আবার যে অন্তঃপ্রকোষ্ঠের মধ্যে কি কি অংশ দেখা যায় দেখি আমরা একটু। ক্রিস্টি ভেতরের মেমব্রেনটি, মানে যে অন্তঃপ্রকোষ্ঠের মধ্যে যে বাইরে অন্তঃপর্দা আছে সেটি ভিতরের দিকে ভাঁজ করে আঙ্গুলের মতো কিছু অভিক্ষেপ সৃষ্টি করে, যাকে বলা হয় ক্রিস্টি। এই ক্রিস্টির মধ্যে আর এখানে মাইটোকন্ড্রিয়ার আরেকটা অংশ দেখতে, সেটা হচ্ছে অক্সিজোম। আবরণীতে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দানাযুক্ত কিছু অংশ দেখা যায়, পুঁতির মতো অংশ, যেখানে ওই আঙ্গুলের মতো অভিক্ষেপ ক্রিস্টির গায়ে আঙ্গুলের মতো অভিক্ষেপ যেখানে আছে যেটাকে বলা হয় ক্রিস্টি, সেখানে কিছু দানাদার সহ্য বস্তু দেখা যায়, তাদেরকে বলা হয় অক্সিজোম। এবং ক্রিস্টিতে আবার ওই যে ভাঁজ করা অংশতেই ক্রিস্টিতে অসংখ্য এটিপি সিনথেসিস লাগানো থাকে। এটিপি সিনথেসিস যেখানে এটিপি তৈরি হয়, যার কারণে এটার নাম হয়েছে এটিপি সিনথেসিস। আর এখানে রাইবোজোম থাকে 70S প্রকৃতির, আবার কিছু কিছু 50Sও দেখা যায়।
তবে ম্যাক্সিমামের ক্ষেত্রে 70S প্রকৃতি থাকে এবং বৃত্তাকার ডিএনএ থাকে। বৃত্তাকার কি থাকে? ডিএনএ। আমি আবার বলছি, এখানে 50S এবং 70S দুই ধরনেরই থাকে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে 70S ধরনের রাইবোজোম থাকে। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হচ্ছে শক্তি উৎপাদন, যেটা উৎপন্ন হয় ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে। এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমাদের শক্তি উৎপন্নের আমরা জানি 4টি ধাপ। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে, ক্রেবস সাইকেল এবং ইটিএস। তো শক্তি উৎপন্নের মূল দুটি প্রক্রিয়া, একটা হচ্ছে ক্রেবস সাইকেল এবং ইটিএস, যেটা সম্পূর্ণ হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যেই, এবং প্রোটিন সংশ্লেষণ করা হচ্ছে এর অন্যতম একটি কাজ। শুক্রাণু গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে এই মাইটোকন্ড্রিয়া। শুক্রাণুর লেজের মধ্যেই তোমার শুক্রাণুর মধ্যাংশের যে শুক্রাণুর 3টা অংশ থাকে, একটা মাথা, হ্যাঁ, আর একটা হচ্ছে মধ্যাংশ এবং লেজ। এই মধ্যাংশের মধ্যে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে, যার ফলে শুক্রাণুকে গঠনে সাহায্য করে এবং শুক্রাণুর শক্তি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাইটোকন্ড্রিয়ার বহির্গঠন রক্ষণাবেক্ষণ এবং কি অন্তর্গঠন কর্মদায়ক। মাইটোকন্ড্রিয়ায় বহির্গঠন রক্ষণাত্মক ও কি অন্তর্গঠন কর্মদায়ক, খুবই ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়া যে বাইরের দিকে অংশ আছে সেটা হচ্ছে কি রক্ষণাত্মক, মানে রক্ষণ করে বাইরের আঘাত থেকে বা অন্য কোনো বিষয় থেকে। আর অন্তর্গঠন হচ্ছে কর্মদায়ক। কর্মদায়ক মানে হচ্ছে কি, যেহেতু বলছি মাইটোকন্ড্রিয়ার ভিতরের মূলত যত ধরনের শক্তি উৎপন্ন হয় সবগুলো অন্তর্গঠনের মধ্যে হয়, যেগুলো এই শক্তিটাই মূলত পরবর্তীতে আবার কাজে রূপান্তরিত হয়, যার কারণে একে বলা হয়েছে কি কর্মদায়ক। এখন আমরা যেই বিষয়টি নিয়ে পড়বো সেটা হচ্ছে প্লাস্টিড। এই প্লাস্টিড হলো কোষের সর্ববৃহৎ অঙ্গাণু। একটি কোষের মধ্যে যতগুলো অঙ্গাণু আছে তার মধ্যে সবচেয়ে বড় অঙ্গাণু হচ্ছে এই প্লাস্টিড। প্লাস্টিড কোথায় কোথায় দেখা যায়, কোথায় দেখা যায় না? ছত্রাক, ব্যাকটেরিয়া এবং কি প্রাণী কোষে প্লাস্টিড দেখা যায় না, মানে অনুপস্থিত। তাহলে কি কি বলেছি? ছত্রাক, ব্যাকটেরিয়া এবং কি প্রাণী কোষে প্লাস্টিড অনুপস্থিত। তাহলে কোথায় দেখা যায়? প্লাস্টিড দেখা যায় সাধারণত উদ্ভিদ কোষে। সাধারণত না, উদ্ভিদ কোষেই দেখা যায় হচ্ছে কি প্লাস্টিড। প্লাস্টিড সাধারণত 3 ধরনের হয়। একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং কি লিউকোপ্লাস্ট। একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট এবং আরেকটা হচ্ছে লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কারা এবং ক্লোরোপ্লাস্ট কারা, লিউকোপ্লাস্ট কারা? ক্রোমোপ্লাস্ট আবার অনেক ধরনের আছে। ক্লোরোপ্লাস্ট সাধারণত সবুজ বর্ণযুক্ত কণিকা, আর লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন রঞ্জক কণিকা। লিউকোপ্লাস্ট, প্রথমে আমরা যে রঞ্জক কণিকা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট। এই লিউকোপ্লাস্ট একটি হচ্ছে বর্ণহীন রঞ্জক কণিকা। কি বলছি? বর্ণহীন রঞ্জক কণিকা। এটি সাধারণত কোথায় থাকে? উদ্ভিদের মূল এবং ভূনিম্নস্থ কাণ্ডে থাকে হচ্ছে এই লিউকোপ্লাস্ট। এর মূল কাজ হচ্ছে কি? মূল কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। তার মানে লিউকোপ্লাস্ট সম্পর্কে 3টি আমরা গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। এটা হচ্ছে বর্ণহীন রঞ্জক কণিকা, এটি উদ্ভিদের মূল ও ভূনিম্নস্থ কাণ্ডে থাকে, যা এর প্রধান কাজ হলো খাদ্য সঞ্চয় করা। আমরা দেখেছি উদ্ভিদের মূল এবং সাধারণত এরা কি বর্ণহীন হয়, এদের কোনো বর্ণ হয় না। হ্যাঁ, উদ্ভিদের পাতা যেরকম সবুজ হয় এরকম কোনো বর্ণ হয় না এই লিউকোপ্লাস্টের কারণেই। বর্ণযুক্ত হলে এখানে অন্য ধরনের ক্লোরোপ্লাস্ট থাকবে, ক্রোমোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্ট থাকবে। এখন এই লিউকোপ্লাস্ট আবার সাধারণত 3 ধরনের হয়। কয় ধরনের হয়? 3 ধরনের। একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। কিছু কিছু লিউকোপ্লাস্ট যারা স্টার্চ জাতীয় খাদ্য সঞ্চয় করে তাদেরকে বলা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। যারা চর্বি জাতীয় খাদ্য সঞ্চয় করে তাদেরকে বলা হয় ইলায়োপ্লাস্ট। এবং যারা প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করে তাকে বলা হয় কি অ্যালিওরোপ্লাস্ট। একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, স্টার্চ জাতীয় খাদ্য সঞ্চয় করে। আর একটা হচ্ছে কি চর্বি জাতীয় খাদ্য সঞ্চয় করে তাদেরকে বলা হয় ইলায়োপ্লাস্ট। এবং যারা প্রোটিন জাতীয় খাদ্য তৈরি করে তাদেরকে বলা হয় কি অ্যালিওরোপ্লাস্ট। তার মানে কি অ্যামাইলোপ্লাস্ট, অ্যালায়োপ্লাস্ট এবং কি আরেকটা হচ্ছে অ্যালিওরোপ্লাস্ট। আবার একটু দেখছি, তাহলে যারা স্টার্চ জাতীয় খাদ্য সঞ্চয় করে তাকে বলা হয় কি অ্যামাইলোপ্লাস্ট।
এটার অ্যামাইলোস, আমরা জানি স্টার্চ কি দ্বারা গঠিত, একটা হচ্ছে অ্যামাইলোস এবং কি অ্যামাইলোপেকটিন। আমরা জেনেছি এই অ্যামাইলোস থেকেই আসছে মূলত হচ্ছে কি অ্যামাইলোপ্লাস্ট। স্টার্চ দুই ধরনের আমরা জানি দিয়ে গঠিত, একটা হচ্ছে অ্যামাইলোস এবং অ্যামাইলোপেকটিন। এই অ্যামাইলোস থেকে আসছে কি অ্যামাইলোপ্লাস্ট। আবার চর্বি জাতীয় খাদ্য অয়েল, চর্বি মানে হচ্ছে কি অয়েল, যেখান থেকে আসছে হচ্ছে কি ইলায়োপ্লাস্ট। দেখে আমরা ইলায়োর মধ্যে ও কিন্তু দেখা যাচ্ছে, যার কারণে এটার নামকরণ হয়েছে ইলায়োপ্লাস্ট। হ্যাঁ, আমরা আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যালিওরোপ্লাস্ট, যেটা হচ্ছে প্রোটিন থেকে আসছে। আশা করি আমরা বুঝতে পেরেছি লিউকোপ্লাস্টের ধরনসমূহ। এখন আমরা যেটা পড়বো আরেকটা রঞ্জক কণিকা প্লাস্টের, যেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট হচ্ছে কারা? ক্রোমোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদের সবুজ বর্ণ ছাড়া অন্যান্য বর্ণযুক্ত বর্ণকণিকা, রঞ্জক কণিকা। যেমন ধরো উদ্ভিদের সবুজ বর্ণ কণিকার জন্য আমি বলেছি ক্লোরোপ্লাস্ট বলেছি। অন্যান্য বর্ণের মধ্যে আছে ক্যারোটিন, যেটা কমলা অথবা লাল। ক্যারোটিন হচ্ছে কমলা অথবা লাল কালারের জন্য হয় কি ক্যারোটিন। আবার জ্যান্থোফিল নামক একটা এই রঞ্জক কণিকা থাকার কারণে উদ্ভিদের কোনো কোনো অংশ হলুদ হয়, যার কারণে এইকে বলা হয় কি ক্রোমোপ্লাস্টকে বলা হয় রঙিন প্লাস্টিড। এর অবস্থান হচ্ছে কোথায়? কোথায় কোথায় পাওয়া যায়? সাধারণত ফুলের পাপড়ি বিভিন্ন কালারের হয়, লাল ফুল, হলুদ ফুল, হ্যাঁ, আবার রঙিন ফল, গাজর। এই যে রঙিন এবং রঙিন বিভিন্ন ধরনের ফল হয় এবং কি বিভিন্ন ধরনের ফুলের কালার হয়, মূলত এই কালারগুলো হয় মূলত হচ্ছে কি ক্যারোটিন এবং কি জ্যান্থোফিল এর কারণে, এই রঞ্জকগুলো কণিকাগুলোর কারণে। এর মূল কাজ কি? মূল কাজ হচ্ছে ক্রোমোপ্লাস্টে কীট পতঙ্গ আকর্ষণ করে যা পরাগায়নে সাহায্য করা। এই কালার এর জন্য এরা কি করে? কীট পতঙ্গকে আকর্ষণ করে এবং কি এরা ওই বিভিন্ন ধরনের পতঙ্গের মাধ্যমে পরাগায়নে সাহায্য করে। আশা করি আমরা বুঝতে পেরেছি এই ক্রোমোপ্লাস্টের বিষয়টা নিয়ে। আমি আরেকটু বিষয় বলি। ক্রোমোপ্লাস্টের মধ্যে সাধারণত আমরা দেখি ফল সবুজ হয়, হ্যাঁ, আবার সেটা পাকলে আরেক রকম হয়, হ্যাঁ, লাল কালার আসে এবং কি লাল কালার থেকে আবার হলুদ কালার হয়। হ্যাঁ, এগুলো মূলত রাসায়নিক বিক্রিয়ার জনিত কারণে এই প্রথমে সবুজ যেখানে থাকে সেখানে ক্লোরোফিল থাকে, হ্যাঁ, সেটা পরিবর্তিত হয়ে ক্যারোটিন বা কোথায় ক্যারোটিন বা লাইকোপিন বা জ্যান্থোপিলে পরিণত হওয়ার কারণে এই জিনিসগুলো হয়। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্গাণু। এটি হচ্ছে এক ধরনের সবুজ প্লাস্টিড ক্লোরোফিল নামক রঞ্জক কণিকা বা রঞ্জক পদার্থ থাকে এই ক্লোরোপ্লাস্টে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, তাই একে কোষের রান্নাঘর বলা হয়। আমরা পড়েছিলাম যে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার অফ হাউস, বাট ক্লোরোপ্লাস্টকে বলা হয় কি কোষের রান্নাঘর। কারণ কেন? এখানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এখানে মূলত গ্লুকোজ জাতীয় পদার্থ তৈরি হয়, বিধায় একে কি বলা হয় কোষের রান্নাঘর, যেটাই উদ্ভিদের মূলত খাদ্য। প্রতিটি উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে সাধারণত 10 থেকে 40টি। কয়টি? 10 থেকে 40টি। আর ক্লোরোপ্লাস্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন ধরো প্রথমে আমরা দেখি পেয়ালাকৃতির, যেটা ক্ল্যামাইডোমোনাস নামক এক ধরনের শৈবালের ক্ষেত্রেই এই ধরনের ক্লোরোপ্লাস্ট দেখা যায়, সেটার নাম হচ্ছে কি ক্ল্যামাইডোমোনাস। আবার তারকা আকৃতির দেখা যায়, যেমন ধরো জিকনেমা নামক শৈবালের ক্ষেত্রে এরকম তারকা আকৃতির ক্লোরোপ্লাস্ট দেখা যায়। ইউলোথ্রিক্স নামক শৈবালের ক্ষেত্রে দেখা যায় যে ক্লোরোপ্লাস্ট দেখা যায়, সেই ক্লোরোপ্লাস্ট হলো ফিতা আকৃতির। অনেক ধরনের এই ক্লোরোপ্লাস্ট দেখা যায়। আমরা এখানে দেখালাম 3 ধরনের ক্লোরোপ্লাস্ট। একটা হচ্ছে পেয়ালাকৃতির, যেটা ক্ল্যামাইডোমোনাসে দেখা যায়, আর একটা হচ্ছে কোথায় জিকনেমা এবং ইলোথ্রিক্সে। সূর্যালোক না পেলে ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা, সূর্যালোক না পেলে ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। এর মূল উদাহরণ হচ্ছে
মূলত একটা পাতাকে যদি আমি অনেক দিন অন্ধকারে রেখে দেই তাহলে এই রঙিন পাতাটা বা সবুজ পাতাটা বর্ণহীন বা কালো পাতায় রূপান্তরিত হবে। এখন আমরা যেইটা নিয়ে পড়ব, যে ধরনের প্লাস্টিক, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। খুবই ইম্পর্টেন্ট, যার ভৌত গঠন নিয়ে আমরা একটু পড়ব। ক্লোরোপ্লাস্টের সবার বাইরে যে পর্দা থাকে তাকে বলা হয় কি বহিঃপর্দা, এবং সবার ভেতরের দিকে যে পর্দা থাকে তাকে বলা হয় কি অন্তঃপর্দা। আবার বলছি, ভেতরের বাইরের দিকে পর্দাটাকে বহিঃপর্দা, ভেতরের দিকে পর্দাটাকে বলা হয় অন্তঃপর্দা। এই অন্তঃপর্দার ভিতরে কতগুলো চাকতি আকৃতির কতগুলো গঠন দেখা যাচ্ছে, যেগুলো একটার উপর একটি সঞ্চিত হয়ে একটা বিল্ডিংয়ের মতো গঠন করেছে। এই চাকতি আকৃতির পর্দাগুলোকে বলা হয় কি থাইলাকয়েড। এরকম থাইলাকয়েডগুলো একটার উপর একটা সঞ্চিত হয়ে উপর উঁচু যে স্তূপ তৈরি করেছে তার নাম হচ্ছে কি গ্রানাম। তার নাম হচ্ছে কি গ্রানাম, এক বচনে গ্রানাম। আবার অনেকগুলো স্তূপ দেখা যাচ্ছে এবং অনেকগুলো স্তূপকে একত্রে বলা হয় কি গ্রানা। গ্রানাম হচ্ছে সিঙ্গুলার, গ্রানা হচ্ছে প্লুরাল। এখন দেখি, আমি একটু দেখি এখানে চাকতি আকৃতির যে একটা দেখিয়েলাম সেটা হচ্ছে কি থাইলাকয়েড। এরকম পরপর অনেকগুলো থাইলাকয়েড একত্রে যখন একটার উপর একটা সজ্জিত হয়ে যে গঠনটা তৈরি করেছে সেই গঠনটার নাম হচ্ছে গ্রানাম। এটাকে বলা হচ্ছে কি গ্রানাম। এরকম অনেকগুলো গ্রানামকে একত্রে আমরা কি বলবো, যখন প্লুরাল যখন চিন্তা করব, মানে কি বহুবচনে যখন চিন্তা করব, তখন তাকে বলা হবে কি গ্রানা। আবার বলছি, একটা হচ্ছে গ্রানাম আর একটা হচ্ছে কি গ্রানা। এখন দেখি প্রতিটি গ্রানামের মধ্যে এখানে যে যে কিছু অংশ দেখা যাচ্ছে যা হচ্ছে জেলির মতো থকথকে অর্ধতরল, যার নাম হচ্ছে স্ট্রোমা। যার নাম কি স্ট্রোমা। এর হচ্ছে জেলির মতো অর্ধতরল। আবার প্রতিটি গ্রানামের মধ্যে একটি সংযোগ স্থল নলের মাধ্যমে প্রতিটির সাথে সংযুক্ত থাকে। যেই সংযুক্ত নলগুলোকে বলা হয় কি স্ট্রোমা ল্যামেলি। কি বলা হয় স্ট্রোমা ল্যামেলি। এটারও আবার এক বচন বহু বচন আছে। একটা যদি সংযোগ বোঝায় তাহলে তাকে বলা হয় ল্যামেলাম, কিন্তু অনেকগুলো বোঝায় তখন বলা হয় কি স্ট্রোমা ল্যামেলি। এখানে যে এর ফাঁকে অন্তর্গঠনের ভেতরে কিছু কি দেখা যায়, শ্বেতসার দানা দেখা যায় এবং ক্লোরোপ্লাস্ট ডিএনও দেখা যায়। ক্লোরোপ্লাস্ট কি দেখা যায় ডিএনএ, এবং কিছু কি তৈলবিন্দু দেখা যায় ভিতরে। এবং তাহলে আমরা এখানে অনেক কিছু দেখলাম, যেটা কি দেখা যায়, সাধারণত গ্রানাম দেখা যায়। গ্রানাম গুলো একত্রে হয়ে কি থাইলাকয়েড দেখা যায়, থাইলাকয়েড গ্রানাম গঠন করে। আচ্ছা দেখি আমরা ভৌত গঠনের কি পড়লাম, আমরা দেখি আবরণী। দ্বিস্তরীয় আবরণী থাকে যেটা গ্লাইকোসিল গ্লিসারিড নিয়ে গঠিত। স্ট্রোমা ঝিল্লির ভিতরে তরল ম্যাট্রিক্সকে স্ট্রোমা বলে। এখানেই শর্করা তৈরি হয়, যা হয় মূলত C3 বা C4 চক্রের মাধ্যমে। আমরা পড়ব পরবর্তী C3 বা C4 চক্র কি, আমরা 9-10 একটু খুব হালকাভাবে পড়েছি। থাইলাকয়েড থলাকৃতির গঠনকে থাইলাকয়েড বলে। থাইলাকয়েডের স্তূপকে গ্রানা বলে। স্ট্রোমা ল্যামেলি কি পাশাপাশি গ্রানাকে সংযুক্ত করে যে নালিকা তাকে বলা হয় কি স্ট্রোমা ল্যামেলি। এখানে আর কি দেখা যায়, ফটোসিনথেটিক ইউনিট ও এটিপি সিনথেসিস। মানে কি থাইলাকয়েড মেমব্রেনের গায়ে থাকে ও খাদ্য তৈরির সমস্ত উপকরণ থাকে। তার মানে কি এখানে তোমার থাইলাকয়েড মেমব্রেনের গায়ের মধ্যে থাকে অনেকগুলো ফটোসিনথেটিক ইউনিট, যেগুলো মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে, এবং এখানে থাকে এটিপি সিনথেসিস নামক এনজাইম। ওকে, আচ্ছা এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের রাসায়নিক গঠন। ক্লোরোপ্লাস্টের রাসায়নিক গঠনে যদি দেখি, এটি মূলত লিপিড ও প্রোটিন দিয়ে গঠিত, যার প্রায় 75% ক্লোরোফিলে ও 25% ক্লোরোফিল বি রয়েছে। তাহলে ক্লোরোপ্লাস্ট মূলত গঠিত হয় লিপিড এবং প্রোটিন দ্বারা, এবং এর মধ্যে থাকে সাধারণত 75% ক্লোরোফিল এ এবং কি 25% ক্লোরোফিল বি। 75% ম্যাক্সিমাম থাকে হচ্ছে কি ক্লোরোফিল এ। মূলত এর কাজ কি, ক্লোরোপ্লাস্টের কাজ কি? ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে ফটোসিনথেসিস প্রক্রিয়ায়। এডিপিকে এটিপিতে রূপান্তর করে,
যাকে বলা হয় কি ফটোফসফোরাইলেশন। এডিপি মানে হচ্ছে কি অ্যাডিনোসিন ডাইফসফেট। অ্যাডিনোসিন একটা যৌগ যার সাথে দুইটা ফসফেট যুক্ত থাকে। এখন এই অ্যাডিনোসিন ডাইফসফেট যখন শক্তি গ্রহণ করে একটি ইনঅর্গানিক ফসফেট গ্রহণ করে, যখন অ্যাডিনোসিন ট্রাই মানে 3টা ফসফেটে পরিণত হয়, অ্যাডিনোসিন ট্রাইফসফেটে পরিণত হয়, তখন এই প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। রিমেম্বার এটা একটা আমার মনে রাখতে হবে, ফসফেটটা হবে সবসময় ইনঅর্গানিক, অজৈব ফসফেট। আশা করি বুঝতে পেরেছি আমরা জিনিসটা। তাহলে এটিপি তৈরির প্রক্রিয়া তাকে বলা হয় কি মূলত ফটোফসফোরাইলেশন। এরপরে সৌরশক্তিকে জৈবিক শক্তিতে রূপান্তর করে। সৌরশক্তিকে কাজে লাগিয়ে সূর্যের আলো যে শক্তি আছে সেই শক্তিকে মূলত ব্যবহার করে এখানে যে খাদ্য উৎপন্ন হয় বা গ্লুকোজ উৎপন্ন হয়, সেই গ্লুকোজটাই মূলত উদ্ভিদের জৈবনিক কাজে কি সহায়তা করে, যার কারণে একে বলা হচ্ছে কি জৈবনিক শক্তি। তাহলে আমরা একটু দেখি, আমরা প্লাস্টিকের সব কিছু সম্পর্কে আমরা পড়লাম, লিউকোপ্লাস্ট পড়লাম, ক্রোমোপ্লাস্ট পড়লাম এবং ক্লোরোপ্লাস্ট পড়লাম। তাদের মধ্যে আমরা পার্থক্য কী কী একটু দেখি। প্রথম পার্থক্য আমি যদি দেখি, এরা বর্ণ, লিউকোপ্লাস্ট বর্ণহীন হয়, ক্রোমোপ্লাস্ট রঙিন হয়, হ্যাঁ, আর ক্লোরোপ্লাস্ট হয় সবুজ। অবস্থান, লিউকোপ্লাস্ট কোথায় থাকে? উদ্ভিদের মূল, ভূনিম্নস্থ কাণ্ড প্রভৃতি যেসব অঙ্গে সূর্যের আলো পৌঁছায় না সেসব অঙ্গের কোষে লিউকোপ্লাস্ট থাকে। আর ক্রোমোপ্লাস্ট থাকে উদ্ভিদের যেসব অঙ্গে বর্ণময়, যেমন ফুলের পাপড়ি, রঙিন ফল, বীজ, গাজরের মূল ইত্যাদিতে ক্রোমোপ্লাস্ট থাকে। আর ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? উদ্ভিদের সবুজ অঙ্গে, যেমন পাতা, ম্যাক্সিমাম থাকে হচ্ছে পাতা, ফুলের সবুজ বৃতি ও কচিকাণ্ডে ক্লোরোপ্লাস্ট থাকে। লিউকোপ্লাস্টের রঞ্জক কীরকম? এরা কোনো ধরনের পিগমেন্ট থাকে না। এতে ক্লোরোপ্লাস্টে থাকে ক্যারোটিন, জেন্টোফিল, আরও আছে কিছু লাইকোপিন। আর ক্লোরোপ্লাস্টে থাকে সাধারণত ক্লোরোফিল নামক রঞ্জক। উৎপত্তি থেকে লিউকোপ্লাস্টের উৎপত্তি, এরা সূর্যালোকের উপস্থিতিতে ক্রোমোপ্লাস্ট ও ক্লোরোপ্লাস্টে পরিণত হতে পারে। আবার সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্ট হতে ক্রোমোপ্লাস্টে পরিণত হয়। আবার অন্যদিকে এরা ক্লোরোপ্লাস্ট কি হয়? সূর্যালোকের অনুপস্থিতিতে লিউকোপ্লাস্টে পরিণত হয়, অর্থাৎ সবুজ অঙ্গ বর্ণহীন হয়ে যায়। হ্যাঁ, ক্লোরোপ্লাস্টে সূর্যালোকের অনুপস্থিতিতে লিউকোপ্লাস্ট এ পরিণত হয়, অর্থাৎ সবুজ অঙ্গ বর্ণহীন হয়ে যায়। আমরা 3টি পার্থক্য বললাম, একটা হচ্ছে বর্ণ, অবস্থান, রঞ্জক এবং উৎপত্তি। আমরা এতটুকু আশা করি বুঝতে পেরেছি। মূলত 3টি 4টি এর একদম সবার যে পার্থক্য সেটা হচ্ছে কাজ। লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে রাখা এবং কি শর্করা থেকে তৈরি শ্বেতসার জাতীয় খাদ্য তৈরি করা এর প্রধান কাজ। লিউকোপ্লাস্টের কাজ, মূল কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখা এবং শর্করা থেকে তৈরি শ্বেতসার জাতীয় খাদ্য তৈরি করে রাখা এর প্রধান কাজ। ক্রোমোপ্লাস্টের কাজ কি ফুলের পরাগায়ন এবং বীজ ও ফল বিস্তারের জন্য কীটপতঙ্গ এবং প্রাণীকুলকে আকৃষ্ট করা এর প্রধান কাজ। আর ক্লোরোপ্লাস্টের কাজ কি? মূল কাজ হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা এর প্রধান কাজ। তাহলে আমরা দেখলাম 3 ধরনের রঞ্জকের তুলনা, একটা হচ্ছে কি লিউকোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট এবং কি ক্লোরোপ্লাস্ট। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য বা এবং কি নিজের জানার জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করেছি, যার মধ্যে প্রথমে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া, খুবই ইম্পর্টেন্ট একটা কোষীয় অঙ্গাণু। তারপর পড়েছি প্লাস্টিডের বিষয়টা খুব ইম্পর্টেন্ট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সুস্থ থাকো সবাই, সুন্দর থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।